স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি সঞ্চারী মজুমদার এবং আমি মুজাহিদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি বার্তাকক্ষের সর্বশেষ। জাতীয় গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় আলোচনা। পাকিস্তানের সঙ্গে বিশ্বমোড়লদের সম্পর্কের কারণে স্বীকৃতি পাচ্ছে না 25শে মার্চের গণহত্যা, মুক্তিযুদ্ধ মন্ত্রীর মন্তব্য। দুবাইয়ে আরাব খানকে গ্রেফতারের কোনো তথ্য নেই, ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ চলছে, জানালেন আইজিপি। রমজানে রাজধানীর বাজারে সবজি সহ সব ধরনের নিত্যপণ্যই চড়া, বিভিন্ন দপ্তরের অভিযানেও কমছে না দাম। ফিফা প্রীতি ম্যাচে বিকেলে সিশেলসের বিপক্ষে নামছে বাংলাদেশ, অভিষেকের অপেক্ষায় এলিটা কিংসলে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 25 মার্চ জাতীয় গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এই দাবির কথা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপরে হামলা চালায়। 30 লাখ মানুষ শহীদ হয়, 3 লাখ মানুষ গৃহহারা হয়। পাকিস্তানি বাহিনী সমস্ত ঘরবাড়ি পুড়িয়ে ছারখার করে দেয়। 1 কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। রাস্তায় রাস্তায় লাশ পড়েছিল, মেয়েদের ওপরে পাশবিক অত্যাচার হয়েছে। কাজে 25 মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চায় বাংলাদেশ। পরে প্রধানমন্ত্রী বলেন, শহীদদের রক্ত বৃথা যায়নি। এরই মধ্যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। 7.5 কোটি জনসংখ্যার মধ্যে 3 কোটি মানুষ ছিল গৃহহারা। 1 কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নেয়। এরকম একটা রাস্তায় রাস্তায় সমস্ত লাশ পড়েছিল। লাশ শিয়াল কুকুরে খেয়েছে, সেটা মানুষ দেখেছে। মেয়েদের উপর পাশবিক অত্যাচার, ধরে নিয়ে ক্যাম্পে নিয়ে তাদের উপরে জঘন্য অত্যাচার করেছে। কাজে আমরা আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের জন্য 25শে মার্চ জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পাক, সেটাই আমরা চাই। আজ ভয়াল 25শে মার্চ, বাঙালি জাতির জীবনে ভয়াবহতম রাতগুলোর অন্যতম গণহত্যা দিবস। 1971 সালের এই দিনে বিভীষিকাময় রাত নেমে এসেছিল বাঙালি জাতির জীবনে। এদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীল নকশা বাস্তবায়ন করে। বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দিতে রাজধানী সহ সারা দেশে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনী। ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাত 10:30 থেকে রাত 10:31 পর্যন্ত সারা দেশে প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। দেশজুড়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। নানা আয়োজনে সারা দেশে 25 মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। সকালে গোপালগঞ্জের জেলা প্রশাসনের পক্ষ থেকে জয় বাংলা পুকুরের বধ্যভূমির শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। 25শে মার্চ গণহত্যা বীর শহীদদের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন সহ দোয়া ও মোনাজাত করা হয়। নানা আয়োজনে নাটোরে 25 মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, 25শে মার্চ কাল রাতে অসহায় বাঙালিদের নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। পাকিস্তানের সঙ্গে বিশ্বমোড়লদের সম্পর্কের কারণে 71-এর 25শে মার্চের গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সকালে আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় গণহত্যা দিবসের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ সময় যুদ্ধকালীন সমস্ত দলিল দস্তাবেজ খতিয়ে দেখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় 52 বছরেও ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না মেলায় হতাশা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। তিনি বলেন, যারা আজ মানবাধিকারের কথা বলে তারা বাংলাদেশে গণহত্যার বিষয়ে নিশ্চুপ। 25শে মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে সরকার চেষ্টা চালাচ্ছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মায়ানমারে গণহত্যা হয়েছে, এর স্বীকৃতি দিচ্ছে, কিন্তু আমাদেরটা বাংলাদেশের স্বীকৃতি দেয় না। কারণ সকলে বুঝে যে তাদের প্রত্যক্ষ সম্পৃক্ততার কারণ। বর্তমান বিশ্বের বিবাদমান একাধিক রাষ্ট্র এক অর্থে বলতে গেলে গণহত্যার পক্ষেই ছিল, কারণ তারা অব্যাহতভাবে পাকিস্তানকে মিলিটারি উইপনারি সাপ্লাই করে গেছে। 1971 সালে মাত্র 9 মাসে বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিল পাকিস্তানিরা তা বিশ্বের ইতিহাসে ঘটেনি। দেশে দেশে এ ধরনের হত্যাযজ্ঞ যেন আর না ঘটে, তার জন্য ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি জরুরি বলছেন ইতিহাসবিদ ও গবেষকরা। এই দাবি আদায়ে বাংলাদেশের আরও সচেষ্ট হওয়ার তাগিদও দেন তারা। 1971 সালের 25শে মার্চ কাল রাতে অপারেশন সার্চলাইটের নামে বাংলাদেশে ভয়াবহ হত্যাযজ্ঞ শুরু করে পাকিস্তানি সামরিক জান্তা। ডিসেম্বর পর্যন্ত 9 মাসের যুদ্ধে অন্তত 30 লাখ মানুষকে হত্যা করে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী। বিশ্বে সবচেয়ে বড় গণহত্যা ঘটে আর্মেনিয়ায়, তবে তার ব্যাপ্তিকাল ছিল বেশি। ইতিহাসবিদ ও গবেষকদের মতে সময় ও সংখ্যার বিবেচনায় 1971 সালে বাংলাদেশে পাকিস্তানিদের চালানো গণহত্যার মতো বড় ও নৃশংস হত্যাকাণ্ড আর সংঘটিত হয়নি। 1971 সালে যে গণহত্যা বাংলাদেশে ঘটেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত অল্প সময়ে এত লোককে হত্যা করা হয়নি। তাদের ভয়াবহ এবং এতটা তাদেরকে পারভার্ট ছিল এবং তাদের এই গণহত্যার পরিকল্পনাতে শুরু করে তাদের যে কার্যক্রম, তা আমি মনে করি তার এই নিকৃষ্ট কর্মকাণ্ডের কোনো তুলনা সারা পৃথিবীতে নাই। স্বাধীনতার 52 বছর পরও মেলেনি বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি। বিশ্বে গণহত্যা বন্ধে এ স্বীকৃতি কাম্য। এর অস্বীকৃতিও গণহত্যার শামিল বলে মনে করেন তারা। আন্তর্জাতিক পরিমাণের স্বীকৃত না হওয়ার প্রধান কারণ হলো আমাদের দুর্বলতা। আমরা এটাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারিনি। সরকারি একটা উদ্যোক্তা থাকা দরকার। সরকারকে এই বিষয়ে উদ্যোগ নিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়ে তাদের আমলাদের বাইরে কারোর সঙ্গে কথা বলেছে। মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে হলে সারা বিশ্বে গণহত্যা বন্ধ করতে হবে, এবং এই জন্য বাংলাদেশের গণহত্যা স্বীকৃতি শুধু বাংলাদেশের জন্য নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য খুব প্রয়োজন। তবে বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন অসম্ভব কিছু নয় বলছেন তারা। এটা মিক্সড ব্যাগ অফ ক্রাইম। এটার মধ্যে যুদ্ধ অপরাধ রয়েছে, এটা গণহত্যা রয়েছে, মানবতা অপরাধ, 3 রকম জিনিস রয়েছে। আমাদেরকে আলাদা করতে হবে যে কোনটা গণহত্যা। এই ধরনের স্বীকৃতি পেতে হলে যে পরিমাণ তথ্য প্রমাণ দালিলিকভাবে হওয়া দরকার, সেটি আমাদের সংগ্রহ করতে হবে, এবং সেটি সংগ্রহ করার 50 বছর কঠিন পথে অসম্ভব নয়। স্বীকৃতি থেকে বড় দরকার আমাদের প্রজন্ম জানুক এত বড় গণহত্যা পৃথিবীতে হয়নি, এই কারণে দৃষ্টি হয়েছিল। আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি গবেষক ও নাগরিক সমাজের আরও সক্রিয় হওয়া উচিত বলে মনে করছেন ইতিহাসবিদরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামীকাল মহান স্বাধীনতা দিবস। এই দিনে পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে বাঙালি। জন্ম হয় বাংলাদেশ নামের নতুন একটি রাষ্ট্রের। স্বাধীনতার 52তম বার্ষিকীতে জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসী, আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমি দেশের ভিতরে এবং বাইরে বসবাসকারী বাংলাদেশের সকল নাগরিককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 23 বছরের রাজনৈতিক সংগ্রাম এবং 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি এবং আমরা পাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি শহীদদের প্রতি শ্রদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের জানাই সালাম। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। আসুন জাতির পিতার আদর্শকে ধারণ করে ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলি। বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।
স্বাধীনতা দিবস ঘিরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। উদযাপন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, বসানো হয়েছে সিসি ক্যামেরা। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে এরই মধ্যে শেষ হয়েছে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের কাজ। 52তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণের অপেক্ষায় পুরো জাতি। দিবসটি ঘিরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গণপূর্ত বিভাগের কর্মীদের 2 সপ্তাহের পরিশ্রমে সৌধ প্রাঙ্গণ পেয়েছে নতুন রূপ। ধোয়া মোছা শেষে সিঁড়িসহ অন্য সব স্থাপনায় পড়েছে রং তুলির আঁচড়। বাহারি ফুলে ঢেকে দেওয়া হয়েছে বেদির চত্বর। গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মহড়ার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সকল প্রস্তুতি। আমরা আশা করছি প্রতি বছরের ন্যায় এবছরও মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানটি নির্বিঘ্নে এবং যথাযথ মর্যাদার সাথে আড়ম্বরপূর্ণভাবে সম্পাদন করা সম্ভব হবে। স্বাধীনতা দিবসকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসিটিভির আওতায় আনা হয়েছে পুরো এলাকা। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসবেন, সে কারণে তাদের নিরাপত্তা মাথায় রেখে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থাটি এখানে গ্রহণ করা হয়েছে। ভিতরে এর বাইরে পোশাকধারী এবং সাদা পোশাকি সকল বাহিনীর ফোর্স এখানে নিয়োজিত আছে। রোববার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে স্মৃতিসৌধ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ৭১ মার্চ থেকেই পাকিস্তানিরা বুদ্ধিজীবী হত্যা শুরু করে, তবে জাতিকে মেধাশূন্য করতে এই হত্যার পরিকল্পনা শুরু ৪৭-এই। একই সঙ্গে ধর্ষণকে যুদ্ধের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে পাকিস্তানি হানাদার বাহিনী। শহীদ বুদ্ধিজীবী ডাক্তার ফজলে রাব্বির মেয়ে গবেষক নুসরাত রাব্বি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন। ডাক্তার ফজলে রাব্বি মাত্র ৩০ বছরে লন্ডনের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে এমআরসিপি ডিগ্রি পান। এত কম বয়সের রেকর্ডটি আজও টিকে আছে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানে। বিশ্বখ্যাত এই কার্ডিওলজিস্ট ৭১-এ জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, অর্থ ও নিজের গাড়ি দিয়ে সাহায্য করেছেন। ১৫ ডিসেম্বর বিকেলে আলবদররা তাঁকে সিদ্ধেশ্বরীর বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ১৮ ডিসেম্বর রায়ের বাজার বধ্যভূমিতে মেলে ক্ষতবিক্ষত মরদেহ। মুক্তিযুদ্ধে তাঁর বাবা ও পরিবারের আত্মত্যাগের কথা স্মরণ করে শহীদ বুদ্ধিজীবী ডাক্তার ফজলে রাব্বির মেয়ে নুসরাত রাব্বি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর সবচেয়ে নৃশংস গণহত্যা হয়েছে ১৯৭১-এ। ইন্টেলেকচুয়াল কিলিং কিন্তু মার্চ থেকেই শুরু হয়, রিলিজিয়াস মাইনরিটি টার্গেটিং। আরেকটা করলো মিড এপ্রিল থেকে আরম্ভ করলো মেয়েদের টার্গেট করা। থার্ড সেটা হলো ইন্টেলেকচুয়াল এক্সটারমিনেশন, যে সব ইন্টেলেকচুয়ালদের ধরে নিয়ে মেরে গেলে যে মেধাশূন্য করা, যেটা এই তিনটা কিন্তু কোনো জেনোসাইডে একসাথে হয়নি। ২০১৩ সালে যুদ্ধাপরাধ মামলায় আলবদর নেতা চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন যুক্তরাষ্ট্র প্রবাসী নুসরাত রাব্বি। জানান, তার বাবা শহীদ বুদ্ধিজীবী ডাক্তার ফজলে রাব্বির হত্যায় এই আলবদরদের সংশ্লিষ্টতার কথা। আলবদরের একটা স্পেশাল একটা ব্রাঞ্চ বলতে পারেন জামাতের, তারা সর্ট অফ এডুকেটেড স্মার্ট ইসলামিস্ট ফান্ডামেন্টালিস্ট বয়েজ, তাদেরকে করে তারা ইন্টেলিজেন্স গ্যাদার করলো। এটা বাঙালিরা হেল্প না করলে এত সাকসেসফুল এরা পারলো কি করে করতে এই জিনিসটা শুরু যে হয়েছে 47-এ, হ্যাঁ, এবং 47 থেকে 71 কিন্তু লেগেছে পুরো জেনোসাইডটা হতে। গবেষক নুসরাত রাব্বি বলেন, মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতে মামলার দাবি করে তিনি বলেন, পাকিস্তানকে আর্থিক ক্ষতিপূরণও দিতে হবে। পাকিস্তান শুড অ্যাপোলোজাইজ, এবং পাকিস্তানের কাউকেই কিন্তু আমরা পানিশ করতে পারিনি। এই যে আমার বই লিখেছি 91,000 সোলজার্স অ্যান্ড অফিসার্স আমাদের ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, ওরা আমাদের মানুষকে মেরে গেছে, আমাদের মেধাশূন্য করে গেছে, আমাদের টাকার দরকার তাদের কাছে।
যুদ্ধাপরাধীরা যেন আর দেশের ক্ষতি করতে না পারে সেজন্য তাদের অর্থনৈতিক ভিত্তি দুর্বল করার সুপারিশ এই শহীদ কন্যার। এবং এদের ফিনান্সিয়াল ব্যাকবোনটা ভাঙতে হবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের অর্ধেকে পলাতক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পর ১১ বছরে মৃত্যুদণ্ডের রায় হয়েছে ৯১ আসামির। এর মধ্যে ৪৪ জনই পলাতক। কৌশলীরা বলছেন, পলাতকদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীর সদিচ্ছার অভাব রয়েছে, যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে ডিএমপি। ৭১-এ বুদ্ধিজীবী হত্যার ২ হোতা আলবদর নেতা আশরাফুজ্জামান এবং চৌধুরী মুইনুদ্দিন ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের মৃত্যুদণ্ড দেয়। এই ২ যুদ্ধাপরাধী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে থাকলেও তাদের ফিরিয়ে আনা যায়নি। পলাতক থাকায় কার্যকর হয়নি ফরিদপুরের জামায়াত নেতা আবুল কালাম আজাদের সাজাও। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশের বাইরে পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বুদ্ধিজীবী হত্যা এবং আমাদের বঙ্গবন্ধুর খুনি, আত্মস্বীকৃত খুনি যারাই দেশের বাইরে বিভিন্ন দেশে অবস্থান করছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সবসময় সেই সংশ্লিষ্ট দেশের এবং সেই দেশের কর্তৃপক্ষ এবং সেই দেশের যে দূতাবাস আমাদের দেশে আছে তাদের সাথে সবসময় এ ব্যাপারে কাজ করে যাচ্ছে। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য বলছে, এখন পর্যন্ত ৫১ মামলার রায়ে দণ্ডিত ১৩১ জন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯১ জনের মধ্যে রায় কার্যকর হয়েছে ৬ আসামির। আপিল নিষ্পত্তির অপেক্ষায় ৪১ আসামি, পলাতক ৪৪ জন। আর আমৃত্যু কারাদণ্ড ও যাবজ্জীবনপ্রাপ্ত ৩৪ আসামির মধ্যে ১৪ জনই পলাতক। তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি দেখছেন কৌশলীরা। পুলিশ প্রশাসন এই আসামিদেরকে ইচ্ছা করে ধরে না বলে আমি মনে করি। ঢাকা শহরের মতো একটা জায়গায় বারডেম হাসপাতালে আসামির চিকিৎসা হয়, পুলিশের কাছে ওয়ারেন্ট আছে, পুলিশ ধরতে পারে না, এটা তো অবশ্যই দুঃখজনক। তবে সময় লাগলেও দেশের ভেতরে পলাতকরা ধরা পড়বেই বলছেন ডিএমপির উপপুলিশ কমিশনার। ডিসগাইজ, ছদ্মনাম, ছদ্ম জায়গায় চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়, যে আমরা এমন দেশে তারা সংসার করে, নতুনভাবে সংসার করে ওই এলাকাতে বাস করতেছে, আর তার দেশের সাথে, তার গ্রামের সাথে, নিজ শহরের সাথে তার কোনো যোগাযোগ নেই। এইসব ক্ষেত্রে কিছুটা আমাদের কঠিন হয়ে যায়। তবে তারা যদি কন্টিনিউয়াস যোগাযোগ করে, তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে কিন্তু আমরা গ্রেপ্তার করতে পারি। মানবতা বিরোধী অপরাধে আপিল বিভাগে ৩৭টি মামলা বিচারাধীন, আর ট্রাইব্যুনালে থাকা ৩৫ মামলায় আসামি ২১৪ জন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুবাইয়ে আরব খানকে গ্রেপ্তারের তথ্য বাংলাদেশ পুলিশের কাছে নেই। ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। দুপুরে হোটেল সোনারগাঁওয়ে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ইউএনওডিসির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠান শেষে কথা জানান তিনি। ভারতীয় পাসপোর্টধারী আরব খানকে দেশে কিভাবে ফিরিয়ে আনা যাবে সে প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান আইজিপি। পরে ওয়ারেন্ট ছাড়া বিএনপি নেতাকর্মীদের আটক বিষয়ে আইজিপি বলেন, আইন মেনেই ৫৭ জন বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সাথে তারা ওই যে যোগাযোগ আছে, আমরা তো তথ্য দিয়েছি, এই জন্যই তো ইন্টারপোল থেকে এটা হয়েছে। আমরা আমাদের যোগাযোগ অব্যাহত আছে। রমজানের রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই। বেশিরভাগ ইফতার সামগ্রীর দামই বাড়তি। রোজা শুরুর পরেই বেড়েছে লেবুর দাম। প্রতি হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়। কিছু বাজারে বড় আকারে লেবুর হালি প্রতি দাম হাঁকা হচ্ছে ১০০ টাকা পর্যন্ত। অন্যদিকে চিনি আমদানিতে সরকারের শুল্ক ছাড়ের প্রভাবও দেখা যাচ্ছে না বাজারে। শুল্ক কমানোর পর সরকারি হিসাবে চিনির দাম আরও ২% বেড়েছে। গত ৭ মাসে চিনির দাম ৪ বার বেঁধে দিয়েও বাজারে লাগাম টানতে পারেনি সরকার। পাশাপাশি শসা, বেগুনের দামও বেশ বাড়তি। বেড়েছে পাকা কলার দামও। প্রতি কেজি শসা ৭০ থেকে ৮০ টাকা, বেগুনের কেজি ৯০ টাকা পর্যন্ত উঠেছে। রমজানের বাজার দর ও ভোক্তা অধিকারের অভিযান নিয়ে জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়ার বাজারের সার্বিক অবস্থান কেমন এবং সেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালানোর পরে আসলে ক্রেতা বিক্রেতা দুপক্ষেরই কি ধরনের মতামত পাচ্ছেন?
শুধু ভোক্তা অধিকার নয়, এর বাইরেও জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে, কিন্তু তার প্রভাব খুব একটা আমরা দেখতে পাইনি। পরিবর্তন বলতে আমরা যেটুকু দেখতে পেয়েছি যে প্রত্যেকটা দোকানে মূল্য তালিকা ঝোলানো হয়েছে, আর এর বাইরে খুব বেশি পরিবর্তন অন্তত পণ্যের দামের ক্ষেত্রে সেটি আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখন যে জায়গাটাতে রয়েছি এটি বগুড়া শহরের ফতে আলী বাজার, যেখানে সচরাচর সবজি সহ অন্যান্য পণ্যর কেনাবেচা সবসময় হয়। আমি এই বাজারে কয়েকটি পণ্যের দাম জানতে গিয়ে দেখেছি যে সবচেয়ে বেশি দাম উঠেছে এখন করলার 160 টাকা কেজি বিক্রি হচ্ছে। এখানে যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তাদের কারো কাছেই জানা নেই যে অন্তত করলার দাম 160 টাকা কেজি আর এর আগে কখনো হয়েছে। এর বাইরে আমি অন্যান্য পণ্য দামগুলো শুনেছি, বিশেষ করে সবজি এবং মশলা, তার মধ্যে শুধুমাত্র পেঁয়াজের দামই কিছুটা কমেছে কেজিতে 5 টাকা, কিন্তু এর বাইরে সবগুলো পণ্যেরই দাম বাড়তে শুরু করেছে এবং বেড়েও গেছে। খুব কম এলাকাতেই এখন বিক্রি হচ্ছে বেগুন 60 টাকার নিচে, লেবু যেটি বলছিলেন একটু আগে প্রতি হালি এখানেও বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা। একটু যারা ছোট আকৃতির লেবু কিনতে চান তারা অবশ্য 35 টাকাতেই পাচ্ছেন। এর বাইরে আলু বিক্রি হচ্ছে এলাকা ভেদে, বিশেষ করে রংপুর, বগুড়া এবং দিনাজপুর অঞ্চলের আলুর দাম প্রতি কেজিতে বিক্রি হচ্ছে কমপক্ষে 42 টাকা। এর বাইরেও ঢেঁড়স সহ অন্যান্য পণ্য কেনা বেচা চলছে বেশ আগের চাইতে অনেক বেশি দামে। ঢেঁড়সের বাজার দর আজকে প্রায় 80 টাকা। এর বাইরে যেগুলো শীতের সবজি, বেশ করে কপি এবং অন্যান্য যেসব জিনিস রয়েছে সেগুলোর দামও প্রায় উপরের দিকে রয়েছে। 20 টাকার নিচে একেবারেই বলা যায় যে কোনো কপি আমরা পাচ্ছি না। আর এর বাইরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি পোয়া, অর্থাৎ এখানে যেটি 250 গ্রাম বলা হচ্ছে সেটির দাম এখন 20 টাকা। অর্থাৎ সব পণ্যের দাম যেন পাল্লা দিয়ে বাড়ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের টিমের পাশাপাশি ভ্রাম্যমাণ কোর্টের সাথে পাল্লা দিচ্ছে এদের, এরকমই আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলে। বগুড়া থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। বাজার পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে বলে দাবি করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এক লাফে দাম বাড়িয়ে মুনাফার সুযোগ এবার কম বলেও দাবি সংস্থাটির। ভোক্তা অধিকারের পাশাপাশি পণ্যের মান তদারকিতে বাজারে অভিযান চালিয়েছে বিএসটিআইও। রমজানে বাজারের পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোজার আগে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। এর অংশ হিসেবে রোজার আগে থেকেই অভিযান পরিচালনা করছে বিভিন্ন সংস্থা। শনিবার সকালে রাজধানীর নিউ মার্কেট কাঁচাবাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কর্মকর্তারা জানান, বাজারে মুদি ও কাঁচা বাজারে ন্যায্য মূল্য তালিকা আছে কিনা, দোকানিদের পণ্য কেনার পাকা রসিদ আছে কিনা তা নিশ্চিতে কাজ করছে সংস্থাটি। দাম ও মজুত নিয়ে অনিয়ম পাওয়া গেলে মার্কেটের ব্যবস্থাপনা কমিটি বাতিল ও আইনি ব্যবস্থার সুপারিশ করা হবে। সব কিছুতে মানুষ কিছুটা হলো আরাম পাচ্ছে। আন্তর্জাতিক বাজারে যেই অতিরিক্ত দাম, এই রোজা আসা উপলক্ষে মানে কেউ যে হঠাৎ করে দাম বাড়াবে সেই কারসাজি করার সুযোগ এবারে পায়নি। এটার একটি কারণ হলো আমাদের বিসিসি যে সভাপতি মহোদয়, দোকান মালিক সমিতির সভাপতি মহোদয়, আমাদের মহাপরিচালক মহোদয়ের আহ্বানে একসাথে তদারকি কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। পণ্যের মান নিয়ন্ত্রণে মিরপুরে অভিযান চালায় বিএসটিআই। ভ্রাম্যমাণ ল্যাবে বাজার থেকে মাছ ও ফলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তবে কোনো নমুনায় ফরমালিন বা ক্ষতিকর কোনো রাসায়নিকের উপস্থিতি মেলেনি। কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করে খোলা মশলা বিক্রি করার দায়ে আমরা সেখান থেকে নমুনা সংগ্রহ করেছি। সংগৃহীত নমুনা আমরা বিএসটিআই ল্যাবে পরীক্ষা করব। পরীক্ষা করে যদি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু পাই তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। রোজায় বাজার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানায় বিভিন্ন সংস্থা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে চট্টগ্রামের পাহাড়তলী বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওজনে কারসাজি ও দাম বেশি রাখার অভিযোগে 3টি প্রতিষ্ঠানকে 9,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া যেসব প্রতিষ্ঠান এখনও মূল্য তালিকা টানানো হয়নি তাদের সতর্ক করেন কর্মকর্তারা। এদিকে বগুড়ায় মূল্য তালিকা না থাকা সহ নানা অনিয়মে 5 দোকানিকে 11,500 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া নেত্রকোনা শহরের মেছুয়া বাজারে 2 দোকানিকে 4,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মুরগির দোকানে আমরা এখনো পাচ্ছি যে ওনারা ওজনে কম দিচ্ছেন, তো একটা প্রতিষ্ঠানকে ওজনে কম দেওয়ার জন্য 5,000 টাকা জরিমানা করা হয়েছে। আরেকটা সবজির দোকান যেখানে লেবু বিক্রি হচ্ছে কিন্তু উনি কোনো ভাউচার দেখাতে পারছেন না, উনি ওনার নিজের ইচ্ছা মতো দামে বিক্রি করছেন, সেজন্য 1,000 টাকা জরিমানা করা হয়েছে। আপনারা দেখছেন বিরোধীহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। বান্দরবানের থানচি বাজারে আগুনে পুড়ল 40টি দোকান। 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
দুর্নীতি না কমায় দুদকের ওপর আস্থা হারাচ্ছে জনগণ, বলছে হিউম্যান রাইটস ফোরাম। অভিযোগ নাকচ কমিশনের। চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন দলের মহানগর সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। দুপুরে গণভবনে সংসদীয় বোর্ড সভা শেষে এই তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি সংসদীয় বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান। চট্টগ্রাম ৮ সংসদ উপনির্বাচনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং যুবলীগের মহানগরের সাবেক সভাপতি নোমান আল মাহমুদকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিখোঁজের দুদিন পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গাড়ি চালক সম্রাটের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে পাবনা সীমান্তবর্তী কুষ্টিয়া শিলাইদহ ঘাট এলাকায় একটি গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে সম্রাটের বন্ধুর স্ত্রী সীমা খাতুনকে আটক করেছে পুলিশ। নিহত সম্রাট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিকিমত কোম্পানির গাড়ি চালক ছিলেন। ঈশ্বরদী থানা পুলিশ জানায়, পাবনা সীমান্তবর্তী কুষ্টিয়া শিলাদহ ঘাট এলাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি গাড়ি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গাড়ির ভেতর থেকে সম্রাটের মরদেহ উদ্ধার করে। এর আগে গত 23 মার্চ নিখোঁজের বিষয়ে পাবনার ঈশ্বরদী থানায় জিডি করে সম্রাটের পরিবার। গোপালগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। সকাল 8:45-টার দিকে কাশিয়ানী উপজেলার খায়রহাট এলাকায় রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুন্নি খানমের বাড়ি আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ এলাকায়। পুলিশ জানায়, এসএসসি পরীক্ষার্থী মুন্নি খানম তার বোনের বাড়িতে যাওয়ার পথে বেলতলা রেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাদারীপুর সদরে বাস চাপায় এক ইজি বাইক চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন একজন। বেলা 12টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বরিশালগামী শ্যামলী পরিবহনের একটি বাস মোস্তফাপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসে একটি ইজি বাইক চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজি বাইকের চালক ইয়ার হোসেন মারা যান। আহত এক যাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত একজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। বান্দরবানের থানচি বাজারে আগুনে পুড়ে গেছে 40টির বেশি দোকান। সকাল 9টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, সকালে থানচি বাজারের সেগুনঝুরির পাড়ে একটি গেস্ট হাউস থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে আগুন। ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস। দুর্নীতি কমানো যাচ্ছে না বলে দুর্নীতি দমন কমিশন দুদকের ওপরে মানুষের আস্থার সংকট তৈরি হচ্ছে। সম্প্রতি হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের 4.5 বছরের পুনর্বীক্ষণ প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। এই অবস্থা উন্নয়নের লক্ষ্যে দুদককে দেওয়া হয়েছে বেশ কিছু পরামর্শ। তবে হিউম্যান রাইটস ফোরামের এই মন্তব্য ভিত্তিহীন বলে দাবি করছে দুদক। দেশের দুর্নীতি দমনে একমাত্র প্রতিষ্ঠান দুদক। ক্ষমতার অপব্যবহার, ঘুষ, অর্থ পাচার ও আত্মসাতের বিষয়ে আইনি পদক্ষেপ নিতে পারে সংস্থাটি। এছাড়া অবৈধ সম্পদের অনুসন্ধানের মাধ্যমে দেশের যে কোনো দুর্নীতিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে প্রতিষ্ঠানটির। দুর্নীতির বিরুদ্ধে 18 বছর ধরে কাজ করে যাচ্ছে তারা। এত ক্ষমতা নিয়ে এত বছর ধরে দুদকের কর্মযজ্ঞ সত্ত্বেও টিআইবির ধারণা সূচকে বাংলাদেশ বিশ্বের 12তম দুর্নীতিপ্রবণ দেশ। সম্প্রতি হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলেই মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে দুদকের ওপর আস্থাহীনতা বাড়ছে। যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ, তাদের পক্ষে অনেক সময় দাঁড়ায়, তাদের সাথে যোগসাজশে লিপ্ত হয় এই ধরনের প্রতিষ্ঠানগুলোর অনেকেই। যেই কারণে একটা বড় ধরনের সংখ্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুদক বলছে, হিউম্যান রাইটস ফোরামের মন্তব্য তথ্যভিত্তিক নয়,
বরং দুদকের মানি লন্ডারিং মামলায় শতভাগ জয় ও সব মামলা মিলিয়ে আদালতে ৬৪ ভাগ রায় দুদকের পক্ষে আসাই প্রমাণ করে সংস্থাটি যে কোনো সময়ের চেয়ে বেশি কার্যকর। আমাদের এফআরটি কম হয়েছে, মামলা দায়ের বেশি হয়েছে। আবার বিচারের জন্য যদি 64%, গতবারের থেকে 4% বেশি লোকের সাজা হয়েছে। তো এই আমাদের এই তথ্য কথা বলবে। ঘুষ দুর্নীতির বিষয়ে ২০২২ সালে সাধারণ মানুষের ১৯,৩38টি অভিযোগ পড়ে দুদকে। এর মধ্যে বেশিরভাগই সেবা খাতের বিরুদ্ধে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল নগরের ৩৭টি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে নেই কোনো উদ্যোগ। ঝুঁকি নিয়ে এসব ভবনে বসবাস ও ব্যবসা বাণিজ্য করছেন নগরের বাসিন্দারা। জরাজীর্ণ ভবনগুলো সংস্কারে দ্রুত কাজ শুরু করার কথা জানিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের হাবিবুর রহমান হলের জীর্ণদশা। ইট পলেস্তরা খসে পড়ায় ২০১৭ সালে তৃতীয় তলাকে বসবাসের অযোগ্য ঘোষণা করা হয়, কিন্তু এখনও নেওয়া হয়নি কার্যকর ব্যবস্থা। প্রত্যেকটা সিলিংয়ে খুলে পড়তেছে, তো আমরা একটা ঝুঁকির মধ্যে আছি। এখনও কেন এটা এভাবে পড়ে আছে? হয় আপনারা এই বিল্ডিংটাকে অ্যাবলিশ করে দেন, নাহলে আমাদেরকে নতুন কোনো একটা আবাসিক হলের ব্যবস্থা করে দেন। মেডিকেলে পড়াশোনা করতে এসে যদি নিজেরাই একটা জীবন ঝুঁকিতে থাকি, তাহলে তো আমাদের নিজেদেরই আস্থা নাই। নগরীর সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্রাবাস, সরকারি বিএম কলেজের সুরেন্দ্র ভবন, নগরীর কাউনিয়া, কাঠপট্টি সহ কয়েক জায়গায় ৩৪টি বাড়িকে ১০ বছর আগে বসবাসের অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়, কিন্তু নানা জটিলতায় আজও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা রিসার্চ করে টিম গঠন করে অভিজ্ঞদের মতামত নিয়ে টোটালি আমরা সিটি কর্পোরেশন থেকে 33টা বিল্ডিংকে অলরেডি ঝুঁকিপূর্ণ ঘোষণা করছি এবং ম্যাক্সিমাম বিল্ডিংয়ে আমরা লাগিয়ে দিছি যে এই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ। বরিশাল সিটি কর্পোরেশন জানিয়েছে ভবন ভেঙে ফেলতে মালিকদের দেওয়া হয়েছে নোটিশ। এ পর্যন্ত আমাদের কাছে 37টা তালিকা আসছে। আমরা যে মালিকদের চূড়ান্তভাবে নোটিশ দিছি যে তারা যদি ভাঙে না দেয়, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা ভাঙে নেওয়ার ব্যবস্থা করব। সেক্ষেত্রে যেসব সংশ্লিষ্ট ভবনের মালিকরা তারা এই খরচ বহন করবে। প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে পড়ার শঙ্কায় ফায়ার সার্ভিস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এই ভবনগুলোর বিষয়ে সিটি কর্পোরেশন থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? আমরা প্রায় সময় দেখি যে দুর্ঘটনা ঘটছে, এই ঝুঁকিপূর্ণ ভবনে বসবাসকারী অনেকেরই ক্ষতি হচ্ছে। সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটার আগে কেন এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? দেখুন, দুর্ঘটনা ঘটলে না তারপর একটা সিটিং হয়, একটা মিটিং হয়, তাৎক্ষণিকভাবে নোটিশ হয়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়। যেই দুর্ঘটনার কাল পেরিয়ে যায়, অর্থাৎ লেন্থটা একটু বড় হয়ে যায়, তারপর আবার সবকিছু সেকেলে হয়ে যায়। আপনি দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি বরিশালে আগরপুর রোডে। এই আগরপুর রোডের এই ভবনটি দেখুন। এই ভবনটি প্রায় 20 বছর আগে বসবাসের অযোগ্য হয়। আপনার 2013 সালে, 2013 সালের 28শে এপ্রিল এই ভবনটিকে একেবারে সিদ্ধান্ত নিয়ে 4 জনের স্বাক্ষর নিয়ে, পরীক্ষা নিরীক্ষা সবকিছু করে এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং ওই বছর 8ই জুন অথবা 7ই জুন পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে এইসব ভবনকে চিহ্নিত করা হয়। চূড়ান্তভাবে বলে দেওয়া হয় যে 1 মাসের মধ্যে, অর্থাৎ 8ই জুলাই 2013-র মধ্যেই সব ভবনকে ভেঙে ফেলতে হবে। একটা হার্ড নোটিশ, ক্লিয়ার সমস্ত কিছু করে দেওয়া। এখনো দেখুন এখানে মানুষ বসবাস করছে। globalcybernet.com নামে একটি ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস এখানে চলছে, পেছনে ভাড়াটিয়া আছে, সবকিছু যেমন চলছে। যেই সমস্ত জায়গায় আর পানিকে ঠেকিয়ে রাখা যায় না, অর্থাৎ বর্ষা হলেই ভিজতে হয়, সেগুলোতে কেউ থাকছে না, কিন্তু স্ট্রাকচার সেইভাবেই দাঁড়িয়ে আছে। ঠিক এই অবস্থা বরিশালের 37টি ভবনের। যে কোনো সময় এগুলো ধসে পড়তে পারে এবং জানমালের একটা বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। আপাতত দৃশ্যত কোনো পদক্ষেপ সিটি কর্পোরেশনকে নিতে দেখা যায়নি। এটি হচ্ছে বাস্তবতা। বরিশাল থেকে ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এছাড়াও অন্যান্য খবরের সাথে সংবাদে আরো যা থাকছে। পাকিস্তানে ভয়াবহ হয়ে উঠেছে মূল্যস্ফীতি। দেশটির ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে আটা, প্রতি কেজি 129 রুপি। ইউরো বাছাই পর্বে এমবাপ্পের জোড়া গোলে ফ্রান্সের জয়। আরেক ম্যাচে লুকাকুর হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে বেলজিয়াম।
মিয়ানমারের ওপরে নতুন করে আরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবারে দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট 2 ব্যক্তি ও 6টি প্রতিষ্ঠানের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানায়, মিয়ানমারের জনবহুল এলাকাগুলোয় বেসামরিক নাগরিকদের ওপরে দেশটির সেনাবাহিনীর চালানো সাম্প্রতিক বিমান হামলার জেরে এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। নিষেধাজ্ঞা দেওয়া ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো মিয়ানমারের সেনাবাহিনীকে জেট বিমানের জ্বালানি আমদানি, মজুদ এবং সরবরাহে সহায়তা করত। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটনে অবস্থিত মিয়ানমারের দূতাবাস। পাকিস্তানে মুদ্রাস্ফীতির প্রভাবে দেশটির ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে আটা। চলতি বছরে প্রায় 47% বেড়ে প্রতি কেজি আটার দাম এখন 129 রুপি। শুধু এক সপ্তাহের ব্যবধানে 20 কেজি আটার বস্তার দাম বেড়েছে 769 রুপি থেকে 1817 রুপি। পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স বলছে, চলতি সপ্তাহে গমের আটার পাশাপাশি টমেটোর দাম বেড়েছে 72%, আলুর দাম বেড়েছে 11.5%, কলার দাম বেড়েছে 11%। তবে 8% কমেছে মুরগির দাম। সংস্থাটি বলছে, সপ্তাহের ব্যবধানে দেশে 51টি পণ্যের মধ্যে 26টি পণ্যের দাম বেড়েছে, 12টির দাম কমেছে এবং 13টি পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। রমজান মাসে আরও বাড়তে পারে আটা সহ অন্য পণ্যের দাম, বলছেন সংশ্লিষ্টরা। রুশ বাহিনী কিয়েভ বা লিভিভের দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ক্রিমিয়া পুনরুদ্ধারের চেষ্টা করলে ইউক্রেনের বিরুদ্ধে যে কোনো ধরনের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ সময় পশ্চিমা অস্ত্র সহায়তা পারমাণবিক বিপর্যয়ের সংখ্যাকে ত্বরান্বিত করছে বলেও মন্তব্য করেন মেদভেদেভ। দ্বিতীয় বছরে গড়িয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। বিশ্লেষকদের মতে, ইউক্রেনকে ছাপিয়ে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে রাশিয়া ও ন্যাটোর মধ্যে। তবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে রাশিয়ার সরাসরি সংঘাতে জড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। শুক্রবার রাশিয়া আলোচনার মাধ্যমে সংকট সমাধানে আগ্রহী বলে জানালেও ইউক্রেনের উদ্দেশ্যে পাল্টা হুমকিও দিয়েছেন মেদভেদেভ। ক্রিমিয়া উপদ্বীপ দখলের প্রচেষ্টা করা হলে কিয়েভের বিরুদ্ধে যে কোনো ধরনের চূড়ান্ত অস্ত্র ব্যবহারের ক্ষেত্র তৈরি হবে বলে সতর্ক করেন তিনি। সেই সাথে কিয়েভকে পশ্চিমা সামরিক অস্ত্র সরবরাহের ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন মেদভেদেভ। কিয়েভকে দেয়া পশ্চিমা অস্ত্র সহায়তা পারমাণবিক বিপর্যয়ের সংখ্যাকে ত্বরান্বিত করছে। আমি বলছি না এখনই তা হবে, কিন্তু আমরা বিপজ্জনক পথে এগুচ্ছি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলা জোরদার হলেও মস্কোর বিরুদ্ধে কিয়েভের জয় নিশ্চিত বলে আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জয়ের বিষয়ে আমার কোনো সংশয় নেই। একইভাবে আমি এও বিশ্বাস করি, আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করব। যে কোনো উপায়ে এই লক্ষ্য পূরণে ইউক্রেন বদ্ধপরিকর। শুক্রবারও দোনেৎস্ক ও খেরসনে রাশিয়া রকেট হামলা চালিয়েছে বলে দাবি করেছে কিয়েভ। যুদ্ধের কারণে বাখমুতে 90% বেশি বাসিন্দা শহর ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শহরটিতে অবস্থানরত প্রায় 10,000 বাসিন্দা মানবেতর জীবনযাপন করছে বলেও দাবি তাদের। এদিকে রুশ হুমকি উপেক্ষা করে যুক্তরাজ্যের দক্ষিণ পশ্চিমের সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ নিচ্ছে অন্তত 70 জন ইউক্রেনীয় সেনা। আধুনিক আর্টিলারি AS-90 চালানোর প্রশিক্ষণ নিচ্ছে তারা। 2022 সালের জুন থেকে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য। প্রতি 120 দিনে 10,000 ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য তাদের। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এপ্রিলের প্রথম সপ্তাহে চীন সফরে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। সফরে তার সঙ্গে থাকবেন ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডের লিয়েন। সফরে ইউক্রেন ইস্যু গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এমন সময় ম্যাক্রো এই সফরে যাচ্ছেন যখন ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়াকে চাপ দিতে বেইজিংকে অনুরোধ করছেন পশ্চিমা নেতারা। এদিকে ম্যাক্রোর সফরের আগেই 31শে মার্চ চীন সফরে যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সফরে ইউক্রেন ইস্যুতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনা করবেন তিনি। ফ্রান্স সফর স্থগিত করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। পেনশন সংস্কারের প্রতিবাদে ফ্রান্সে চলমান বিক্ষোভের জেরে এই সিদ্ধান্ত বলে জানা গেছে।
রোববার ফ্রান্স সফরে যাওয়ার কথা ছিল রাজা তৃতীয় চার্লসের। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর অনুরোধে সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকিংহাম প্রাসাদের পক্ষ থেকে বলা হয়েছে, ফ্রান্সের চলমান পরিস্থিতির কারণে রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলার 3 দিনের সফর স্থগিত করা হয়েছে। অচিরেই রাজা তার এই সফরের উপযুক্ত সময় খুঁজে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে তারা। ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলে 2টি আলাদা অভিযানে অন্তত 750 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। তিউনিসিয়া থেকে সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর সময় 3 জন নিহত এবং 33 জন নিখোঁজ হয়েছে বলে জানায় ইতালি কর্তৃপক্ষ। কোস্টগার্ড জানিয়েছে, ক্যালাব্রিয়া অঞ্চলের উপকূল থেকে মাছ ধরার নৌকা থেকে উদ্ধার করা হয় 295 জনকে। একই সঙ্গে সিসিলির দক্ষিণাঞ্চল থেকে আরেকটি মাছ ধরার নৌকা থেকে উদ্ধার করা হয় 450 অভিবাসন প্রত্যাশীকে। এছাড়া এক বিবৃতিতে বলা হয়, দ্বিতীয় নৌকাটি সাগরে চলাচলের জন্য একেবারেই অনুপযুক্ত ছিল। এর আগে গত মাসের শেষ দিকে ক্যালাব্রিয়া অঞ্চলে 88 জন নিহত এবং 10 জনের বেশি নিখোঁজের পর ভূমধ্যসাগরে উদ্ধার অভিযান বাড়িয়েছে ইতালি। ইংল্যান্ডের পর আয়ারল্যান্ড ক্রিকেট মাঠে টাইগারদের কাছে পাত্তাই পাচ্ছে না প্রতিপক্ষ। আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর সামনে টি-20 চ্যালেঞ্জ। বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের কৃতিত্ব পেসারদেরই বেশি দিতে চান সাবেক অধিনায়ক। প্রত্যাশা দানা বেঁধেছে একটু একটু করে, সে পথে বছরের শুরুটা দাপটের সঙ্গে। ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে হারলেও বিশ্ব চ্যাম্পিয়নদের চরম পরীক্ষা নেয় তামিমের দল। এরপর টি-20তে ব্রিটিশ সাম্রাজ্যের পতন। বিশ্বকাপ জেতার মাত্র 4 মাসের মধ্যেই কপালে জোটে হোয়াইট ওয়াশের লজ্জা। এরপর আইরিশদের নিয়ে রীতিমতো ছেলে খেলায় মাতে টাইগাররা। প্রথম 2 ওয়ানডেতে রেকর্ড রান তোলার পর তৃতীয় ম্যাচে 10 উইকেটের জয়। প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ না করার কৃতিত্ব বৃষ্টির। এমন সুসময় বিশ্বকাপ নিয়ে আশাবাদী করছে স্বাধীনতা পদকপ্রাপ্ত সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে। তারা যদি এই খেলাটাই খেলতে পারে, যেই খেলাটা এখন খেলে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা সোনার হরিণ পেলেও পেতে পারি। বিবর্তনটা দেখলাম আমরা, এবং একই সঙ্গে আপনি দেখেন যে আমাদের টপ অর্ডারের ব্যাটসম্যানরা, একদিন আমরা এখানে অনেক ভুগেছি, এখন 1, 2, 3, 4, 5, 6 সেট হয়ে গেছে আমাদের ব্যাটিং অর্ডার। মুশফিকের সেঞ্চুরির মধ্য দিয়ে তার আগের ম্যাচে প্লেয়ার অফ দ্য সিরিজ, বিশাল ব্যাপার। তাকে তো ছেটেই ফেলছিলাম আমরা, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। ওই বলে না যে ক্লাস ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি। টাইগারদের বোলিং শক্তি মানেই ছিল স্পিন। আন্তর্জাতিক ক্রিকেটে অনেকটা সময় পার করার পর সেই ধারায় বদল এনেছে বাংলাদেশ। পেসাররা এখন হরহামেশা ম্যাচ জেতাচ্ছেন। তাসকিন এবাদত, হাসান মাহমুদদের উত্থানের নেপথ্য নায়ক কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড। আয়ারল্যান্ড যারা কিনা বাউন্স উইকেটে খেলে, ইংল্যান্ডে ঘাসের উইকেট খেলে, উইকেটে ঘাস ছিল কালকে, তারপরে তারা উড়ে গেল ওই পেসের এগেনস্টে। একটা কোয়ার্টেট অফ পেস অ্যাটাক, মানে 4 জনকে কাকে রাখবেন কাকে বলবেন, এই পুরো ব্যাপারটাই কিন্তু একটা ভালো প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে আসছে। বিশ্বকাপ আমরা খেলবো এই ইসেতে, ইন্ডিয়াতে, ওইখানে কিন্তু ওই ম্যানমেরা উইকেট থাকবে না। অক্টোবরের বিশ্বকাপের আগে আরও 2টো সিরিজ আছে বাংলাদেশের। ফর্ম ধরে রাখা গেলে স্মরণীয় কিছুর আশা করাই যায়। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফিফা প্রীতি ম্যাচে সিশেলসের বিপক্ষে জয় দিয়ে বছর শুরু করতে চান কোচ হেভিয়ার কাব্রেরা। এই ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতেও অভিষেক হতে পারে এরিটা কিংসলের। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 3:45টায়। 1 বছর পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। প্রি ম্যাচ কনফারেন্সে হাজির কোচ হাবিয়ার কাব্রেরা। একের পর এক প্রশ্নে তার সাবলীল উত্তর, অথচ কপালে চিন্তার ভাঁজ। গেল 8 ম্যাচে জয় মাত্র একটি। এবার সিশেলসের বিপক্ষে জয় নিয়ে আলোচনায় থাকতে চান স্প্যানিশ কোচ। আমাদের আরো সিরিয়াস হতে হবে। জয় দিয়ে বছর শুরু করতে চাই, কিন্তু এটা সহজ হবে না। সৌদিতে আমরা যেভাবে অনুশীলন করেছি সেটার প্রতিফলন ঘটাতে হবে। অলমোস্ট 1 বছর পর আমরা হোমে খেলতেছি, সো উই হ্যাভ টু গিভ দ্য বেস্ট পারফরমেন্স। উই হ্যাভ টু শো দ্য ক্রাউড, দ্য সাপোর্টার সবাইকে দ্যাট আসলে আমরা একটা ভালো টিম। নাম্বার 9-এ কাকে খেলাবেন কোচ হাবিয়ার কাব্রেরা? অভিষেকের অপেক্ষায় এলিটা কিংসলে আছেন সুমন রেজা ও সজীব। মদিনায় অনুশীলনে 3 জনকে পরখ করে নিয়েছেন কোচ হাবিয়ার কাব্রেরা। কোচ ও ক্যাপ্টেনের বোঝাপড়ায় নির্ধারিত হবে মূল একাদশ। বিষয়টা নিয়ে আমি এখনই বলতে পারবো না। এখনো 27 জন খেলোয়াড় আছে আমার হাতে। প্রথম ম্যাচের আগে আমরা দল ঘোষণা করব। অনুশীলন শেষে
ঠিক করব 23 জন। উনি একটু ডিফারেন্ট, কারণ ও ফিজিক্যাল অনেক স্ট্রং, আর উনি একদম মানে ও অনেক বছর খেলতেছে বাংলাদেশ লিগ, বাট এলেটা মানে যে স্ট্রকটা আছে এটা তো বাংলাদেশে এরকম কেউ নাই। সিশেলসের বিপক্ষে এর আগে একবারই খেলেছে বাংলাদেশ। 2021 সালের 4 জাতির টুর্নামেন্টে 1-1 গোলে ড্র করেছিল জামাল ভুঁইয়ারা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইতিহাস গড়া মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার, বিশ্বকাপের পর আন্তর্জাতিক ম্যাচে ফিরছে ব্রাজিল। তবে নিয়মিত অধিনায়ক ও কোচকে ছাড়াই অতিথিদের মাঠে নামবে সেলেসাওরা। নতুন কোচ নিয়োগ না দিলেও বয়সভিত্তিক দলের কোচের উপরে আস্থা ম্যানেজমেন্টের। ম্যাচ শুরু ভোর 4টায়। এর আগে রাত 1:45 জার্মানির মুখোমুখি হবে পেরু। রাউন্ড অফ 16-এ স্পেন আর কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারানোর স্মৃতি আবারও কি নিজ দেশে ফিরিয়ে আনবে মরক্কো? বিশ্বকাপের পর থেকেই কোচ শূন্য ব্রাজিল। প্রীতি ম্যাচের আগে গুরু দায়িত্ব বয়সভিত্তিক দলের কোচ মেনেজেসের কাঁধে। একঝাঁক তরুণ খেলোয়াড়দের নিয়েই সেই বাজি ধরতে প্রস্তুত অনূর্ধ্ব 20 দলের এই কোচ। স্কোয়াড ঘোষণা করেই পড়েছিলেন তীব্র সমালোচনার মুখে। বিশ্বকাপে খেলা অর্ধেক ফুটবলারদেরকেই বাদ দিয়েছেন। এবার মরক্কো ম্যাচ দিয়েই সেই সমালোচনার জবাব দিতে প্রস্তুত মেনেজেস। জীবনে সুযোগ আসবেই, আর অন্তর্বর্তী এই সময়টাকে আমি একটা সুযোগ হিসেবেই দেখছি। কঠোর পরিশ্রম আর নিজেদের সেরাটা দিয়ে যতটা সম্ভব উপভোগ করতে চাই। নিয়মিত অধিনায়ক ডি সিলভার ইনজুরিতে নতুন অধিনায়ক নিয়েই মাঠে নামছে ব্রাজিল। এর আগে সেলেসাওদের দায়িত্ব নেয়া ক্যাসিমিরোর ওপর আস্থা কোচের। এদিকে বিশ্বকাপের পর ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে খেলা নিয়ে উচ্ছ্বসিত মরক্কোবাসী। কাতারের সেই আমেজটাই দর্শকদের উপহার দিতে চায় খেলোয়াড়, কোচিং স্টাফ সবাই। প্রীতি ম্যাচ হলেও আক্রমণাত্মক ফুটবলেই মনোযোগ কোচ রেগ্রাগির। বিশ্বকাপে আমরা যেমন আলোড়ন তৈরি করেছিলাম সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। কাতারে বাদ পড়ার শঙ্কা ছিল, কিন্তু এটা প্রীতি ম্যাচ। আমরা ভুল করলেও সমস্যা নেই, প্রতিপক্ষকে চেপে ধরে জয় নিয়ে ফেরার চেষ্টা করব। এছাড়া বিশ্বকাপের পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে মাঠে নামবে জার্মানিও। বিশ্বকাপে পরপর 2বার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর ঘুরে দাঁড়াতে মরিয়া হান্সি ফ্লিকের শিষ্যরা। প্রতিপক্ষ পেরুর বিপক্ষে সতর্ক থেকেই জয় নিয়ে বছর শুরু করতে চায় জার্মানরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরো বাছাই পর্বে জয় পেয়েছে ফ্রান্স ও বেলজিয়াম। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে জোড়া গোল কিলিয়ান এমবাপ্পের। আরেক ম্যাচে লুকাকুর হ্যাট্রিকে সুইডেনের বিপক্ষে বড় জয় বেলজিয়ামের। বিশ্বকাপের পর থেকেই অধিনায়ক শূন্য ফ্রান্স। তরুণ তুর্কির হাতে দায়ভার দিয়ে বাজিমাত কোচ দিদিয়ের দেশমের। শুরুতেই অ্যান্টোনিও গ্রিজম্যানের গোলে এগিয়ে যায় ফরাসিরা। 6 মিনিট পর দাউডের গোলে ব্যবধান 2-0। বিরতির আগে 1 গোল এবং বিরতির পরে নিজের জোড়া পূর্ণ করে নেদারল্যান্ডসের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কিলিয়ান এমবাপ্পে। এদিকে আরেক ম্যাচে সুইডেনকে 3-0 গোলে হারিয়েছে বেলজিয়াম। প্রথমার্ধে 1 গোলের সাথে দ্বিতীয়ার্ধে আরও 2 গোল দিয়ে ইউরো বাছাইয়ের প্রথম ম্যাচেই হ্যাট্রিক রোমেলু লুকাকুর। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ।